পম্পি, আমাকে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। একটু যদি কমেন্ট করে জানাও। ওকে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আজ ভারতবর্ষের ৭৫তম স্বাধীনতা দিবস। আজ এমন একটা দিনে পম্পি আমাকে তার গ্রুপ পথের সাথী আনন্দলোক এই গ্রুপে আমন্ত্রণ জানিয়েছে। আমি অত্যন্ত কৃতজ্ঞর কাছে। এমন একটা ভালো দিন। শুধু আজকে যে স্বাধীনতা দিবসের ৭৫তম দিবস তাই নয়, আরও দুটো দিন, আরও দুটো কারণে আজকের দিনটি খুব শুভ। সেটা হলো বিপ্লবী অরবিন্দ ঘোষের জন্মদিন এবং কবি সুকান্ত ভট্টাচার্যেরও জন্মদিন। অরবিন্দ ঘোষের আবার জন্ম সার্ধশতবার্ষিকী। সুতরাং আজকে তো আমরা দিনটিকে স্মরণ করবই। তো আজকের এই দিনে যতজনকে সম্মান জানানোর কথা, যতজনকে শ্রদ্ধা জানানোর কথা, হয়তো সবার নাম বলতে পারবো না। কত অজস্র শহীদের রক্তে বলিদানের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তো তাদের উদ্দেশ্যে আমার প্রথমেই সশ্রদ্ধ প্রণাম আর আন্তরিক শুভেচ্ছা রইল পম্পির প্রতি, পম্পির গ্রুপের সমস্ত অ্যাডমিন মডারেটরদের, আর যারা আজকের দর্শক শ্রোতা বন্ধু যারা শুনবেন তাদের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা। তাদের কমেন্টস, তাদের মন্তব্য আমার অনুষ্ঠানটিকে আরও সচল করে তুলবে বলে আমার মনে হয়। তারা যদি কোনো কবিতা, বিশেষ কবিতা শুনতে চান, হয়তো আজকে সব সেটা পারবো না, তো আমি সেটা নোট করে রাখবো, পরবর্তীকালে নিশ্চয়ই শোনাবো। আজকে শুরুতেই যে কথাটা বললে নয়, সেটা হচ্ছে যে আমেরিকার নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে আমাদের ভারতবর্ষের পতাকা আজকে সেখানে উত্তোলন করা হবে। এটা আমাদের পক্ষে যে কত সম্মানের, কত গর্বের তা বলার নয়। সারা দেশ জুড়ে আজকে এই দিনটি পালিত হচ্ছে। আরও একটি কথা শুরুতেই বলি কবিতায় যাওয়ার আগে, সেটা হচ্ছে যে দু একজন যদি এর মধ্যে এসেও যায় ভালো লাগবে। সেটা হচ্ছে যে আমরা সবাই জানি 15ই আগস্ট স্বাধীনতা দিবস, কিন্তু 1930 থেকে 1946 সাল পর্যন্ত 15ই আগস্ট কিন্তু স্বাধীনতা দিবস ছিল না, ছিল 26শে জানুয়ারি। লাহোর কংগ্রেসের একটি অধিবেশনে সেটাই স্থির হয়েছিল। পরবর্তীকালে নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশ 200 বছর প্রায় রাজত্ব করার পর যখন চলে যেতে বাধ্য হলো, তখন থেকে 1947 থেকেই 15ই আগস্ট দিনটি স্বাধীনতা দিবস হিসেবে স্বীকৃতি পেল। এই ভূমিকাতে বললাম। এবার আমার মনে হয় কবিতায় যাই। একজনকে দেখতে পাচ্ছি, যাই হোক পম্পির বন্ধুরা নিশ্চয়ই আসবে। আজকে শুরুতেই যে কবিতাটি দিয়ে শুরু করছি সেটি হলো 15ই আগস্ট। কবিতার নামই হচ্ছে 15ই আগস্ট। এটি আমি নেট থেকে পেয়েছি, কাজেই কবির নাম বলতে পারলাম না, দুঃখিত। কবিতা 15ই আগস্ট। পম্পি শোনা যাচ্ছে তো? কোনো অসুবিধে নেই? একটু যদি বলে দাও যে শুনতে কোনো অসুবিধে হচ্ছে না। পম্পি যদি একটু বলো যে শুনতে কোনো অসুবিধে হচ্ছে না। শুভ সন্ধ্যা রুম্পা। কবিতায় যাওয়ার আগে আমি একটু নিশ্চিত হতে চাই যে শোনাতে কোনো অসুবিধে হচ্ছে কিনা।
আচ্ছা, ঠিক আছে, শুরু করছি প্রথম কবিতা। 15ই আগস্ট। প্রতি বছর 15ই আগস্টের পরের দিন পাগলটাকে দেখা যায় এ গলিতে ও গলিতে, এ রাস্তায় ও রাস্তায়, এ মোড়ে ও মোড়ে, ডাস্টবিনের পাশে, নর্দমার ধারে। সকাল থেকে রাত পর্যন্ত চষে বেড়ায় শহরের এ কানা থেকে সে কানা, কাঁধে বস্তা নিয়ে। সকালবেলা কৌতূহল বসে জিজ্ঞাসা করেছিলাম, তোমার নাম কি? বলেছিল, ক্ষুদিরাম। দুপুরে দেখলাম পোস্ট অফিসের সামনে ডাস্টবিনে হাত ঢুকিয়ে কি সব খুঁজছে। বললাম, কি খুঁজছো ক্ষুদিরাম? উত্তর দিল, আমি ক্ষুদিরাম নই, প্রফুল্ল চাকি। অবাক হলাম। বিকেলে আবার দেখা। বললাম, প্রফুল্ল প্রফুল্ল চাকি, চা খাবে? ও বলল, আমার নাম কানাইলাল। এবার বিস্ময়। সন্ধ্যের মুখে বড় রাস্তার মোড়ে জটলা দেখে থমকে দাঁড়ালাম। জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ভিড়ের থেকে একজন বলল, একটা চোর ধরা পড়েছে। ভিড় ঠেলে এগিয়ে গিয়ে দেখলাম ল্যাম্পপোস্টে বাঁধা সকালের ক্ষুদিরাম, দুপুরের প্রফুল্ল চাকি, বিকেলের কানাইলাল। পাশে মাল বোঝাই বস্তা, যা ছিল সকালে খালি। একজন বলল, ওই বস্তায় আছে চুরি করা জিনিস। খটকা লাগলো। জিজ্ঞাসা করলাম, চুরি করছো? ও নির্বিকার, কোনো উত্তর দিল না। আমি বস্তার মুখের বাঁধন খুলে মাটিতে ঢেলে দিলাম। বেরোলো ছেঁড়া ফাটা দুমড়ানো মোচড়ানো প্লাস্টিকের ও কাগজের যত জাতীয় পতাকা। রাস্তা, ডাস্টবিন, নর্দমা থেকে কুড়িয়ে ভরেছে বস্তায়। মুহূর্তে ভিড় হলো অদৃশ্য। চোখ ভরা জল নিয়ে বাঁধন খুলে দিলাম পাগলের। আমার মুখের দিকে তাকালো একবার, তারপর মৃদু স্বরে বলল, যেন যেন কেউ পা দিয়ে পাড়িয়ে না যায়, যেন কেউ পা দিয়ে পাড়িয়ে না যায়, তাই। তারপর আবার পতাকাগুলো বস্তায় ভরে নিয়ে চলে গেল দূর থেকে দূরে। আমি দাঁড়িয়ে রইলাম স্থাণুর মতো, অপার বিস্ময় যন্ত্রণা বুকে নিয়ে। প্রথমটি 15ই আগস্টের উপর বললাম। এবার আমরা তো নেতাজিকে বাদ দিয়ে স্বাধীনতা দিবস ভাবতেই পারি না, তো এবারের কবিতায় যাই। অনেকে আছেন, দীপিকা ভট্টাচার্য, কল্পিত আছে, হ্যাঁ। তো আমি নেতাজির উপর একটি কবিতা বলি। প্রিয় নেতাজি, শুভ্রা ঘোষের লেখা প্রিয় নেতাজি। প্রিয় নেতাজি, শুভ্রা ঘোষ। প্রিয় নেতাজি, অনেকদিন ধরে তোমাকে চিঠি লিখব ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছোটবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্পে তোমারই বীরত্ব। দেখতে দেখতে, শুনতে শুনতে ক্রমে আমি তোমার ভক্ত। বাবা বলছেন, ইন্ডিয়ায় আরও একজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন, বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন, ছেলেটাকে ওরা শেষ করে দিল।
ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন যেন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমি সব পারতে, যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40 আমার একই ভোর। তুমিই পারতে, কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেওয়ার ক্ষমতা তখন আর কারো ছিল না। এখনো আছে কি? তোমার হারিয়ে যাওয়ার পর দেশে কত কমিশন বসেছে, ভারতের পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণে। কোনো পীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাবার আশায় বুক পেতেছি। তুমি তো শুধু বসুবাড়ি নও, গোটা ভারতবর্ষের মণিকুঠার হীরক, যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে, আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজি। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণে। শুধু হৃদয় যেন দোলা দেয় না। জানো, তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে। আর ছেলেরা, তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে। আর মেয়েরা, তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত। তবু মাটিটা কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এলেনীয় বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকোজিতে। আজ যখন ঘাড়ির উপর AK-47 নিঃশ্বাস, রক্তের হরি খেলা, ধর্মের জিগির, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েরা দৌড়ে এসে বলবে, মা, মা দেখো, উনি আসছেন। পাশের বাড়ির মেশিমশাই ডাকবেন জানলা দিয়ে, বৌমা, আমি বলিনি উনি ফিরে আসবেন। খোলা জানলার ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ, বাঁ চোখে জল। নদী হবে উত্তাল, নৌকা বেসামাল, পরাণ মাঝিও চেঁচাবে, উনি আসতেছে। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভিতর থেকে উঠে আসো আর একটাতেই সে। আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি। প্রণাম নিও। ভালো থেকো নেতাজি, ভালো থেকো। পম্পি খুব সুন্দর বলেছে, রুম্পা আছে সঙ্গে। আচ্ছা, এবারে নেতাজিকে নিয়ে বললাম, 15ই আগস্ট বললাম, তো এরপর একটু মনে হয় ক্ষুদিরামকে নিয়ে বলি। হ্যাঁ, এক একজনকে নিয়ে বলার চেষ্টা করছি, হবে না সবটাই, সময়ের মধ্যেও পারবো না। তো এবারে কবিতা, ফিরে এসো বহ্নি শিখা, ইন্দ্রাণী মণ্ডল। পম্পি আর রুম্পাকে দেখতে পাচ্ছি। শুরু করছি। ইরানি, আমার বন্ধু, খুব ভালো লাগলো। ইরানি, তুই আছিস, সঙ্গে থাকিস। আচ্ছা, পরের কবিতায় যাই। ফিরে এসো বহ্নি শিখা, ইন্দ্রাণী মণ্ডল, ক্ষুদিরামকে নিয়ে।
তুমি তো ফিরে আসবে বলেছিলে ক্ষুদিরাম, আর তো এলে না ফিরে। তুমি তো বলেছিলে 10 মাস 10 দিন পরে তুমি মাসির ঘরে জন্ম নেবে। তোমার মতন বোকা ক্ষুদিরাম আজ দেশের বড় দরকার। দেশের জন্য তুই মরতে পারিস? প্রশ্নের উত্তরে যে বুক চিতিয়ে হাসি মুখে বলবে পারি বই কি। তুমি তো হাসি কাঠে ওঠার আগে দেশের ছেলেদের বোমা বাঁধতে শিখিয়ে যেতে চেয়েছিলে। মানুষের মনে আজ চেতনার বড় অভাব। সে আজ ভীরু স্বার্থপর। তাদের মনে সেই চেতনার বোমা ফাটার আজ বড় দরকার। ফাঁসির দড়িতে গলা দিয়ে যে সাহসে হাসি মুখে বলতে পারে ফাঁসির দড়িতে মোম লাগানো হয় কেন, কঠিন সত্যের মুখোমুখি দাঁড়ানোর মতো সেই নির্ভীক সাহস আজ বড় দরকার। আজ সেই ভীরু কাপুরুষ স্বার্থপর মানুষের মনে সেই ভয় শূন্যতার বোমা ফেটে জ্বলে উঠুক নির্ভীকতার আগুন, জ্বলে উঠুক সত্যের আগুন। হয়তো তুমি তোমার কথা রেখেছিলে ক্ষুদিরাম, হয়তো তুমি ফিরে এসেছিলে, কিন্তু মা চিনতে পারেনি বলে অভিমান ভরে ফিরে গেছো। মায়ের উপর তোমার বড় অভিমান, তাই তো তুমি মাসির ঘরে ফিরতে চেয়েছিলে। ফিরে যদি এসে থাকো তাহলেও আরো একবার ফিরে এসো বন্দি শিখা, ফিরে এসো আত্মবলিদানের আগুন, ফিরে এসো। তুমি তো ফিরে আসতেই চেয়েছিলে, ফিরে এসো বারবার। তোমার আত্মাহুতির আগুনে পবিত্র হোক এদেশের জল, এদেশের মাটি, এদেশের বাতাস। কথা দিচ্ছি এবার আর চিনতে তোমাকে ভুল হবে না। পম্পি 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 বলে পম্পি কমেন্টসে ভর্তি। আচ্ছা, এবার ক্ষুদিরামের উপরে একটু একটা ব্যঙ্গাত্মক কবিতা মানে শুভ দাশগুপ্ত লিখেছেন। এটা আমার মনে হয় ভালো লাগবে আপনাদের শুনতে। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, নিদেন পক্ষে সরকারি অফিসার। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, আমার ছেলে দেশ চালাবে, দেশ শাসন করবে, গাড়ি চাপবে, সামনে ড্রাইভার, পেছনে চাপরাশি আটদালি, গরমে কুলু বানালি, শীতে কোবালাম বীজ। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, দেশের জন্য লড়াই করবে ও পাড়ার ওরা। আমার ছেলে ঘাড় গুজে কেরিয়ার বানাবে, বিজ্ঞান শিখবে, অঙ্ক শিখবে, কবিতা শিখবে, বড় বড় মনীষীদের জীবনী পড়বে, দেশের জন্য মুখে রক্ত তুলবে ও পাড়ার ওরা। আমার ছেলে আমার রক্ত জল করা পয়সায় সুদে আসলে উসুল করবে। নেতাজি সুভাষ হয়ে দুরন্ত দুঃসাহসে ঘর ছাড়বে অন্য কেউ, আমার ছেলে নেতাজির জীবনী লিখে অ্যাওয়ার্ড পাবে। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, আমরা তামাকে এবং দুধে, রসে এবং বসে, সুখে এবং আরামে দিন কাটাবো। দেশের মুক্তি প্রাণীর মূল্য কিনে আনবে অন্য কেউ। আমরা মুক্ত স্বদেশে ঘাড়ে পাউডার লাগিয়ে গদ গদ কণ্ঠে গণসঙ্গীত গাইব। ভারতী রায়চৌধুরী, খুব ভালো লাগছে বলছেন, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন।
এবারে ভবানী প্রসাদ মজুমদারের স্বাধীনতার মানে। বিধান পাঞ্জা খুব সুন্দর বলছেন, ভালো লাগছে শুনতে, আপনি থাকুন সঙ্গে প্লিজ। ভবানী প্রসাদ মজুমদারের স্বাধীনতার মানে। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস ও বাটি, যে ছেলেটা সারা জীবন খায় লাথি কিল চড় ও চাটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারোর কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেটা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেটা ট্রেনের হকার খাচ্ছে রোজই লোকের গুঁতো, লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝে চাঁদ তারাদের পড়ায় রাখে, স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝে বাতাস নিরবধি। স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে, স্বাধীনতার সংজ্ঞা খোঁজো শিকল ছেঁড়া পাখির গানে। বড় সুন্দর কবিতা। নূপুর দাস এক্সেলেন্ট। আপনাদের যদি কোনো কবিতা শুনতে ইচ্ছে করে আপনারা বলে রাখতে পারেন, আমি যদি সামনে থাকে পড়বো, না হলে আবার যখন আসবো পড়বো, কিন্তু কিছু কিছু কবিতার নাম শুনতে চাই যদি আপনারা শুনতে চান সেগুলো। ভারতী রায়চৌধুরী, খুব ভালো লাগছে আপনাদের কমেন্টস, আপনারা সঙ্গে আছেন। আচ্ছা, এরপর দেবেশ ঠাকুরের ভারতবর্ষ। দেবেশ ঠাকুরের ভারতবর্ষ। ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয়। ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয়। ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের ফ্যাসিস্ট গৌরব গাথা নয়। ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয়। ভারতবর্ষ মানে এক ভালোবাসা, আমার তোমার, শব্দের, সঙ্গীতের, জীবনের, আকাশের, মাটির। আমাদের প্রাইমারি স্কুলে কলু খাঁ সাহেব
সাদা দাড়ি, মাথায় ফেস। ড্রিল করাতেন আমাদের, ডান বাঁ, ডান বাঁ, ডান বাঁ। সস্নেহে সতর্ক করতেন, বাপা সকল পা আর হাত মিলিয়ে মিলিয়ে ফেলো। কলু খাঁ সাহেবের গোড়ের মাটিতে আজ ফেরেশতার হাসি ভারতবর্ষের চেরাগ হয়ে জ্বলছে। বদ্র মিয়ার হাতের কর্ণিকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটা, আর তার জোগাড়ে হয়ে মশলা মাখছে ঈশান বাউরি, নিয়ামত শেখ আর গোকুল মাহাতো এক পাটাতনে ধান ছাড়ে। সোনালী গোবিন্দ ভোগে খামারে ঠিকরে পড়ে সোনালি আলো। পদন মাঝি দাঁড় টানত যুবতী গঙ্গায়, বৈঠা ধরত হোসেনুর মাঝি। সামলে চলো মাঝি, সামুতে কাঁচা খাকির গান, চোরা বালির সর আর ঘূর্ণিঝড়ের মাটি। আমার ভারতবর্ষে কোনো গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নেই। এখানে কোনো সংহিতা হাদিস ছাড়াই কোজাগরি চাঁদের অকৃপণ আলো পড়ে ঈদগার উপর, আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দিয়ে যায়। আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল, রবিশঙ্কর আর আলী আকবরের যুগলবন্দি, গণেশ পাইন আর মকবুল ফিদার রঙিন ছবি। আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান। আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট, দেখেছি পাল্লা দিয়ে আজারউদ্দিনের সঙ্গে শচীনের দৌড়, খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নইমুদ্দিনের তদারকি চিৎকার, বিজয়ন, আকিল, কুলজিৎ, বাইচুং, মাঠটাকে আরো বড় করো, মাঠটাকে আরো বড় কর। মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে, মাঠটাকে অনেক অনেক বড় করা দরকার, বড় করা দরকার। বিধান পাঞ্জা বলছেন, শিল্পীর প্রাণবন্ত পরিবেশন, ভাষ্যপাঠ পম্পি আছে, দীপিকা ভট্টাচার্য আছেন, সঙ্গে ভারতী রায় চৌধুরী। আপনাদের ভালো লাগছে শুনে, আমারও খুব ভালো লাগছে। এবার একটু বাঘা যতীনের উপরে বলার ইচ্ছে। গদ্য রূপে নয়, কিন্তু আমার মনে হয় ভালো লাগবে। এই এক একজন মানে শহীদের যে কি কষ্ট, তাদের যে মানে কীভাবে জেলে যে কি অকথ্য অত্যাচার করা হতো, আমার এই রচনাটা বা এই পাঠের মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন। এটিও নেট কালেক্টেড। 8 জন বেশ মোটা সোটা পালোয়ান লোককে সঙ্গে নিয়ে জেল সুপার ডাক্তার জেলের সেলের মধ্যে ঢুকলেন। 7 দিন ধরে না খাওয়া দুর্বল মানুষটির উপর ঝাঁপিয়ে পড়লেন তারা। 2 জন 2টি হাত, 2 জন 2টি পা এবং 2 জন পুরো শরীরটা চেপে ধরল। এছাড়াও একজন মাথা ও অন্যজন চিবুক ধরে জোর করে হাঁ করালো।
সেই সুযোগে ডাক্তার একটি সরু নল দিয়ে দুধ ঢালতে শুরু করলেন। আর কোনো উপায় না দেখে ওই মহান মানুষটি তখন আমরণ অনশনকে বাঁচিয়ে রাখতে ইচ্ছাকৃতভাবে জোরে জোরে কাশতে থাকলেন, এটা ভেবে যে যদি কোনোভাবে ওই দুধ ভর্তি নলটি খাদ্যনালী থেকে সরে গিয়ে শ্বাসনালীতে চলে যায়, তার ফলে কিছুটা দুধ ফুসফুসে চলে গেলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। যেমন ভাবা তেমন কাজ। আরো জোরে জোরে কাশতে থাকলেন, ফলে কিছুটা দুধ ফুসফুসে ঢুকেও গেল এবং তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। ফলে তার আমরণ অনশন বজায় থাকল। 48 ঘন্টা ধরে মৃত্যুর সাথে লড়াই করার পর মানুষটির জ্ঞান ফিরল। চোখ খুলতে তিনি লক্ষ্য করলেন তাকে প্রলুব্ধ করবার জন্য তার সেলে নানা ধরনের খাবার সাজিয়ে রাখা হয়েছে। এদিকে নলটি জোরপূর্বক খাদ্যনালী থেকে শ্বাসনালীতে ঢুকে যাওয়ায় তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। তিনি বুঝতে পারলেন সারা জীবন তিনি আর কোনো দিন কথা বলতে পারবেন না। স্বাভাবিকভাবেই তার পাশে রাখা হয়েছে একটি স্লেট আর পেন্সিল। জেল সুপার বললেন, আপনার কি খেতে ইচ্ছে করছে ওই স্লেটে লিখে দিন, আপনার যা ইচ্ছা তাই খেতে পারেন। যে মানুষটি ছোটবেলা থেকে খাদ্যরসিক ছিলেন, পকেটে পয়সা থাকলেই বন্ধু বান্ধবদের নিয়ে খেতে যেতেন, সেই মানুষটি 9 দিন অভুক্ত থেকেও তার সামনে পড়ে থাকা তার পছন্দের খাবারগুলির দিকে শুধু একবার তাচ্ছিল্যের হাসি হেসেছিলেন, কোনো কিছুই মুখে তোলেননি। জেল সুপার তার ভাইকে নিয়ে এসেছিলেন তাকে কিছু বুঝিয়ে সুঝিয়ে খাওয়ানোর জন্য, কিন্তু তার অদম্য জেদ, তার ইচ্ছা শক্তি আর অকৃত্রিম দেশপ্রেমের কাছে সবাই হার মানল। এভাবেই চলতে থাকলো তার আমরণ অনশন। আস্তে আস্তে তার শরীর সব দিক থেকে ভেঙে পড়েছে, পঙ্গু হয়ে যাচ্ছেন। গ্রাস করছে পক্ষাঘাত তার শরীরকে। যেদিন এই পক্ষাঘাত হৃদযন্ত্র স্পর্শ করবে সেদিন তার মৃত্যু অনিবার্য। ভয় পেয়ে জেলার তাকে বিনা শর্তে মুক্তি দিতে রাজি হন, কিন্তু বেঁকে বসেন পাঞ্জাবের গভর্নর মোরেন সিং। পরের দিন জেল সুপার, ডাক্তার ও সশস্ত্র পুলিশ বাহিনী নিয়ে তার সেলে ঢুকলেন। তখন যতীনকে ঘিরে ব্যারিকেড করে শুয়ে রয়েছেন তার সহযোদ্ধারা। ডাক্তার বললেন কোনোভাবেই ওনাকে উত্তেজিত করা যাবে না, তাহলে হৃদযন্ত্র বিকল হয়ে যাবে। তাই জেল সুপার আর কোনো চেষ্টাই করলেন না। পরের 7 দিন গোটা ভারতবর্ষের মানুষ দারুণ উৎকণ্ঠা ও উদ্বেগে দিন কাটাতে থাকলেন। অবশেষে এলো সেই ভয়ঙ্কর দিনটা। 1919 সালের 13 সেপ্টেম্বর শনিবার ঠিক দুপুর 1:15 অমর বিপ্লবী যতীন দাস 60 দিন অনশনের পর লাহোর জেলে মাত্র 24 বছর বয়সে চিরনিদ্রায় ঢলে পড়লেন। কি আত্মত্যাগ না, ভাবা যায় না। কটা হলো টাইম? 30। আচ্ছা পম্পি, ওই সঙ্গীতা কটায় ঢুকবে সেই বুঝে তাহলে আমি ছাড়বো। এরপর শামসুর রহমানের একটি কবিতা বলি। তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা।
আচ্ছা, 8:35, ঠিক আছে। এরপরের কবিতা, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, শামসুর রহমান। আমি জানি বাংলাদেশের কবি শামসুর রহমানের অসাধারণ সব কবিতা রয়েছে, এটিও তার মধ্যে একটি। সঙ্গীতা পাল, আমি এসে গেছি। থ্যাংক ইউ সঙ্গীতা। ভারতী রায়চৌধুরী বলছেন, মাস্টারদা সূর্য সেনের উপরে কোনো কবিতা জানা থাকলে শোনাবেন। ঠিক আছে, কবিতা নেই, ওই গদ্যটা ছিল। ঠিক আছে, আমি এরপর চেষ্টা করবো নিশ্চয়ই সূর্য যতীন দাসের উপরে। মাস্টারদা সূর্য সেনের উপরে হ্যাঁ হ্যাঁ একটা কবিতা ছিল, কিন্তু আজকে তো সেটা আনিনি। ঠিক আছে, আমার মনে রইল, আমি অবশ্যই ওটা পরের দিন পড়বো যখন আবার আসতে বলবে পম্পা। ঠিক আছে। আর এছাড়া কি আর কারো রিকোয়েস্ট আছে? আচ্ছা, আমি কটা বাজে এখন? 8:36। ঠিক আছে, এইটা আচ্ছা, এইটাই কি আমার তাহলে শেষ কবিতা হবে? 40ই তো হয়েছে, তাহলে আমি আর একটা লাস্ট কবিতাটা বলে শেষ করে দিই। আমার মনে হয় আমি একটা আঞ্চলিক কবিতা বলি, আমার মনে ভালো লাগবে শুনতে। এই কবিতাটি একেবারেই খুব আনকমন কবিতা, সেই জন্য বলতে ইচ্ছে করছে। আঞ্চলিক কবিতা নেতাজিকে নিয়ে, লিখেছেন দেবাশিস দণ্ড। তাপানের মা, দেখে যাও দেখে যাও, তোমার মাস্টার বেটা দমে পড়াশোনা করছে। বললাম প্রেশারের ওষুধটো পুরাইন গেছে, ঝপ করে এনে দেন বাপ। তো রাগ আইলে না, কেনে কি কাল নেতাজির জন্মদিন বটে। আজ গোটা রাত রচনা বইটা ঘেইটে ঘেইটে মুখস্থ করবে। বাপের নাম জানকীনাথ, জন্মস্থান কটক জেলা। আজ গিলবে, কাল মাইকটা বাগায়ে হর হর করে উগড়াই দিবে। মধ্যখানে বাঁধা ডায়লগ, কদম কদম বাড়ায় যা। নয়তো তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদিগকে স্বাধীনতা দিব। কে কি বুঝলো বোঝার নাই। ছেলেপিলেরা ভাইবে, বাবা তপন স্যার কত জানে, দে হাততালি। হাততালিটা বুঝলি বা, জড়াতালিটা বুঝলি নাই। শুন বাপ, রচনা বইয়ের এই দেখতো পাতায় গরু ঘোড়া শরৎকাল বর্ষাকাল এ সবগুলো ধরাইতে পারবি। নেতাজির পাড়া অত বড় মানুষ তো কুলাইবেক ন। প্রেসিডেন্সি কলেজের ছেলে সুভাষ বোস, কত বয়স, 1 কুড়ি হয়েছে কি হয় নাই, ঘুচাই দিলেন ওটেন সাহেবের মাতব্বরি। লাল বাঁদরগুলা বুঝেছিল এই বাপ কোন সোজা লোক নয়। 1941 কলকাতা কর্পোরেশনের মেয়র বটে সুভাষ বোস। আইন অমান্য আন্দোলনে ঢুইকে পড়ে দেশের ইতিহাসটাকে চমকাই দিলেন। এসব লাগাতার যুদ্ধ, বছর বছর মুখস্থ করার লয় বাপ। 1941 দুনিয়া গোটায় মহাযুদ্ধের কালো কুচকুচে মেঘ, ঘর সামলাতে হরবড় ইংরাজগুলো। সুভাষ বোস বুঝা গেলেন এইটা ওদের খেদাবার আসল সময়। চোখে ধুলো দিয়ে কলকাতা ছাড়লেন এই বীর পুরুষ, গেলেন পেশোয়ার, পেশোয়ার হয়ে হাঁটতে হাঁটতে কাবুল, ধরলেন রুশ গভর্নমেন্টকে। লাভ হলো না। চল বা বার্লিন, বার্লিন থেকে সিঙ্গাপুর, গড়ে তুললেন স্বাধীন ভারতের জাতীয় বাহিনী। সর্বাধিনায়ক হলেন
সুভাষ বোস, নেতাজি সুভাষ। দুদিনের ইতিহাস নয় বাপ যে দু পাতার রচনা বইয়ে কুলাইন যাবে। 1944 নেতাজির বীর সেনারা ব্রহ্ম সীমান্ত পার হয়ে সোজা মণিপুর। আজাদ বাহিনী আক্রমণ করলো কোহিমা, ইম্ফল। ইংরেজগুলা বাপ বাপ বইলে পালায়ে গেল। আমাদের কপালটো খারাপ। ভুখা পেট, প্রকৃতির বেইমানি, অর্থের কমজোরি, শেষ রক্ষা হলো নাই। নাই তো নাই হোক, নেতাজির ভালোবাসার সাহসের সোনার কাঠি তো ছোঁয়াইন দিলেন। মুক্তিকামী মানুষের মন থেকে ঘুচাই দিলেন মরণের ভয়। এটা কোনো কম নয়। মুখস্থ করে পাইরবি বাপ, অত সোজা। ছেলা মুখস্থ করছে, ছেলার বাপ মুখস্থ করছে, ছেলার মাস্টার মুখস্থ করছে, আর সরকার বাবু একটার পর একটা কমিশন বসায়ে হুঁকা টানছে, মরণ বাঁচনের হিসাব নিচ্ছে। কমিশনে যে কি মধু! কত বড় মানুষের মরণ হয়, হতে পারে। এই অমর শক্তির আদর্শ বুকের ভিতর লালন কর বাপ, বুকের ভিতর লালন কর। অত বড় মানুষটাকে মুখস্থ করতে লাইরবি, তাই মুখে নয়, মুখে লয়, বুকে রাখ বাপ, বুকে রাখ, বুকে রাখ। নমস্কার, শুভরাত্রি। সবাই খুব ভালো থাকবেন। এরপরেই আমারই ছাত্রী সঙ্গীতা ওর অসাধারণ নাচটা দেখুন, ভালো লাগবে আপনাদের সবাই। শুভরাত্রি।